নমস্কার, আমি মৌসুমী শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুনছেন সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায়ের আনন্দরূপ। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজ উপন্যাসের চতুর্থ পর্ব। আনন্দকে একটু ভালো করে খাওয়ানোর জন্য জগুয়াকে নিয়ে সকালে নিজেই বাজারে বেরোনোর উদ্যোগ করছিলাম। স্ত্রী কাছে এসে ফিসফিস করে জিজ্ঞাসা করল, আনন্দ কি হয়েছে বলতো? চকিত হয়ে ফের জিজ্ঞাসা করলাম, কেন? কাল বিকেল থেকেই তো ভয়ানক গম্ভীর দেখছি। রাতেও কারোর সঙ্গে কথা বলল না। মাঝরাতে ঘুম ভাঙতে কেন যেন মনে হলো বারান্দায় কেউ বসে আছে। উঠে গিয়ে দেখি ঠিক তাই, একখানা পাথরের মতো আনন্দ বসে। তোমার সঙ্গে কাল কিছু নিয়ে কথা হয়েছে? কি কথা হয়েছে বললাম। তার আগে ছেলের সঙ্গে ওর কি কথা হচ্ছিল তাও জানালাম। একটু অবাক হয়ে রমা বলল, রাত্রিতে ও হঠাৎ এরকম করলো কেন? কি করেছে? কিছু করেনি। আমার সাড়া পেয়ে ভয়ানক চমকে উঠল। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে বলতে হবে। দাদার সঙ্গে ঝগড়া হয়েছে? ও জবাব দিল, আমার মতো পাষণ্ড তাও পারে বৌদি। একটু চুপ করে থেকে আবার বলল, 2.5 বছর ধরে কন্যাকুমারীতে আছি। সব সময় মনে হতো কিছু পেলাম না, এখন আর সে কথা বলতে পারবো না। দাদাকে পেয়েছি। হেসে উঠে বললাম, আমার কদর বুঝে এবার থেকে তুমিও তাহলে আমাকে একটু আধটু চিনতে চেষ্টা করো। আহা, শোনোই না। তারপর একটা চেয়ার টেনে যেই আমি ওর পাশে বসতে গেলাম, ও যেন হঠাৎ ধমকে উঠল আমাকে। বলল, বসতে হবে না, ঘরে যান। আমি অবাক, তবু জিজ্ঞাসা করলাম, আমি বসলে তোমার কি অসুবিধে? ও ওই রকম করে বলল, অনেক অসুবিধে, আপনি ঘরে যান এখন। তারপর শুনে আমি অবাক একটু। তারপর আর কি, সুরসুর করে ঘরে চলে এলাম। আরও একটু সরে এসে ফিসফিস করে রমা বলল, আমার সেই থেকে কেবল মনে হচ্ছে ওর জীবনে মেয়েঘটিত ভয়ানক কিছু একটা ব্যাপার আছে। তুমি বার করতে চেষ্টা করো না। আমি জিজ্ঞেস করলাম, আজ তোমার সঙ্গে কিরকম ব্যবহার করেছে? আমার সঙ্গে এখনো পর্যন্ত কোনো কথা হয়নি। ছেলের সঙ্গে দিব্যি কথা কইছে, তবে কালকের থেকে আজ অনেক ঠান্ডা মনে হচ্ছে। রাস্তায় নেমে আনন্দর কথাই ভাবছিলাম। স্ত্রীর যেটা আজ মনে হলো, আমার আগেই তাই মনে হয়েছে। কোনো মেয়ের কাছ থেকে বড় কোনো আঘাতের ক্ষত পুষছে ওই ছেলে। কিন্তু কাল রাতে হঠাৎ স্ত্রীর সঙ্গে ওই আচরণ কেন ভেবে পেলাম না। নমস্তে বাবুজি। থমকে দাঁড়ালাম। সামনে সেই বৃদ্ধা, আর তার কিছু দূরে নাকে সাদা পাথর পড়া সেই অল্প বয়সী সুশ্রী মেয়েটি। সেও আমার দিকেই চেয়ে আছে, দুই চোখে অব্যক্ত কিছু মিনতি। বৃদ্ধার উদ্দেশ্যে নীরবে দুহাত যুক্ত করলাম। তার ভাঙা ভাঙা হিন্দি শুনে বোঝা গেল ওটা তার ভাষা নয়। ভয়ে ভয়ে খুব মিষ্টি করে জিজ্ঞাসা করল, বাবুজি, ওই আনন্দজি কি তোমার আপনার লোক? কৌতূহল চেপে ফের জিজ্ঞাসা করলাম, কেন বলো তো? সে সবিনয়ে জানালো, আনন্দজিকে কদিন ধরে আর মন্দিরে দেখা যাচ্ছে না। সমস্ত দিন এ বাড়িতেই আছে, লক্ষ্য করেছে তারা। এখন আনন্দজি এখানে আমার অসুস্থ ছেলেকে ভালো করার জন্য আছেন, নাকি আমাদের কোনো আত্মীয়, সেটাই জিজ্ঞাস্য। এমন মিনতি মাখানো জিজ্ঞাসাও কম শুনেছি বোধহয়। জবাব দিলাম, আত্মীয় না হলেও আমার ছোট ভাইয়ের মতোই। শোনামাত্র বৃদ্ধা সাগ্রহে আমার পায়ের ধুলো নেবার জন্য সামনে ঝুঁকল। আমি সভয়ে পিছু হটলাম। বৃদ্ধা তক্ষুনি পিছন ফিরে হাঁক দিল, রাধা। সঙ্গে সঙ্গে আঙুল তুলে ওই মেয়েটিকে কাছে আসতে ইশারা করল। পায়ে পায়ে মেয়েটি এগিয়ে এলো। বৃদ্ধা কোন ভাষায় কি বলল
তা আমার একটুও বোধগম্য হলো না। বৃদ্ধা কথা শেষ হতে আমার দিকে চোখ তুলে তাকালো একবার। বড় মিষ্টি অথচ করুণ চোখ। অনেকখানি নত হয়ে 2 হাত জুড়ে প্রণাম জানালো। একটু আগে ওভাবে সরে যেতে, ভরসা করে পায়ে হাত দেবার জন্য এগুলো না বোধহয়। সত্যি সুশ্রী মেয়ে, লম্বা গড়ন, স্বাস্থ্যবতী, নাকে ঝকঝকে সাদা পাথরটাও সুন্দর মানিয়েছে। বৃদ্ধা হাত জোর করে অনুনয় করল, বাবুজি, আমাদের কিছু কথা আছে, তুমি দয়া করে একটু শুনবে? আমারই নাতনির মরা বাঁচা তোমার উপর নির্ভর করছে বাবুজি। আমাদের সত্রমে একটিবার আসবে, 8 ঘন্টার বেশি তোমাকে আটকাবো না বাবুজি। আনন্দরূপ এদের করুণ আবেদন উপেক্ষা করেছে জেনেও কে জানে কেন আমি তা করতে পারলাম না। জগুয়াকে বাজার সারতে বলে তাদের সঙ্গে চললাম। ওদের মুখ দেখে মনে হলো ভাবছে সত্যিই বুঝি দেবী মুখ তুলে তাকিয়েছে। কাছেই ওদের বেসরকারি সত্রম, টানা 1 তলা দালান একটা, 1খানা করে ঘরে যাত্রীদের সাময়িক আবাস। এদের ঘরখানা ছোট, কিন্তু বেশ ছিমছাম পরিষ্কার। দেওয়ালে টাঙানো বড় 1খানা কুমারী কন্যার রঙিন ছবি, এখানকারই কেনা সম্ভবত। ঘরের সামনে ছোট্ট 1 টুকরো বারান্দা, সেখানে বসলে বা দাঁড়ালে সামনে সমুদ্র। ঘরের দুদিকের দেওয়ালে 2টো খাটিয়া। বৃদ্ধা তার একটাতে পরম সমাদরে বসালো আমাকে, নিজের সামনের মেঝেতে বসে পড়ল। নাতনি ঘর ছেড়ে ওই ছোট্ট বারান্দায় গিয়ে দাঁড়ালো। আমার মনে হলো কন্যাকুমারীর মতো এই স্বাস্থ্যবতী কন্যাটিরও কিছু একটা দীর্ঘ প্রতীক্ষার তপস্যা চলেছে। স্থির, অথচ তারই মধ্যে একটু বেঁকে দাঁড়ানোর ভঙ্গিটিও সুন্দর। বৃদ্ধা ভাঙা ভাঙা হিন্দিতে এরপর ওই মেয়ে সম্পর্কে যে চিত্রটি এঁকে দিল সেটা অভিনব এমন কিছু নয়, কিন্তু মেয়েটি ওই সামনে দাঁড়িয়ে বলেই সম্ভবত মর্মস্পর্শী বলে মনে হলো আমার। বৃদ্ধা এবং ওই কন্যা সিলনবাসিনী। ওই নাতনি ছাড়া বৃদ্ধার 3 কুলে আর কেউ নেই। সিলনে ছোট্ট একটা পৈতৃক বাড়ি আছে তাদের, আর কিছু ধানি জমি আছে। নাতনি সেখানকার বড় একটা মেয়ে স্কুলের টিচার, নাম অনুরাধা, বয়স এখন 30। নাতনির বিয়ে দিতে পারলে বৃদ্ধা যা হোক করে কাল কেটে যেতে পারত, সময় এলে স্বস্তিতে চোখ বুঝতে পারত। কিন্তু আজ পর্যন্ত কত ভালো ভালো ছেলেকে যে হতাশ করে ফিরিয়ে দিয়েছে অনুরাধা ঠিক নেই। অনুরাধার একবার বিয়ে হয়ে গেছিল 9 বছর বয়সে। এই বৃদ্ধা আর তার স্বামীর ভুলেই এরকমটা হয়েছিল। তাদের সমাজে তখনও এরকম বিয়ে চালুই ছিল। অনুরাধার মা বাবা নেই। একটা সুন্দর ছেলে দেখে তারা পরের কর্তব্য আগে সমাধা করে রেখেছিল। অনুরাধার সেই বরের তখন 13 বছর বয়স। বিয়ের ঠিক 2 বছরের মধ্যে ছেলেটা কোথায় যে হারিয়ে গেল কেউ জানে না। মনে মনে সকলেরই আশঙ্কা সেবারের প্রলয়ঙ্কর ঝড়ে সমুদ্র তাকে টেনে নিয়েছে। দুরন্ত ছেলেটা প্রায় জেলে ডিঙি নিয়ে সমুদ্রে ভাসত। যাই হোক, আগে এরকম হলে অনুরাধার আবার বিয়ের কোনো প্রশ্ন থাকত না। কিন্তু তাদের যাতে আর সমাজে দ্বিতীয় বিয়ে ছেড়ে বিধবা বিয়েও চলে এখন। কিন্তু অনুরাধা পড়াশোনা করেই যেতে লাগলো। ওকে আর বিয়েতে রাজি করানো গেল না। কিছু বললে জবাব দেয়, যে হারিয়ে গেছে সে ফিরে আসুক, আর নয়তো মাতাজি যদি তাকে নিয়ে থাকে, মাতাজি আবার তার বর ঠিক করে দিক। বিরক্ত হয়ে বুড়ি অনেকবার বলেছে, এই যে ছেলেগুলো তোকে বিয়ে করার জন্য হা পিত্তেশ করে বসে আছে, ওদের কাউকে মাতাজি পাঠাচ্ছে না, তুই বুঝলি কি করে? অনুরাধা বলে, ও বুঝতে পারে, ওরা সব লোভী কামুক। নাতনির বয়স বেড়েই চলল। বুড়ি ধরে নিল আর ওর বিয়ে হবে না। অনুরাধা এত লেখাপড়া শিখেও কিন্তু ভক্তিমতী মেয়ে, মাতাজির ওপর তার ভয়ানক নির্ভর। কিন্তু আজ 2 বছর হলো এই শান্তিটুকুও ফেল। বৃদ্ধা বলে যেতে লাগল। এই সময় একটি ছেলে ওর কিছুটা কাছে আসতে পেরেছিল। সেও অন্য এক স্কুলের মাস্টার। বড়লোক নয়,
কিন্তু আমার বড়লোকে তো কাজ নেই, কাউকে নিয়ে ও সুখী হলেই হলো। এ ছেলেটি ভদ্র, সভ্য, মাঝে সাঝে বাড়ি আসে। রাধা তাকে বেশ সহ্য করে, বসে বসে গল্প করে তার সঙ্গে। আমার খুব আশা হলো এবারে সুদিন আসবে। জিজ্ঞাসা করলে রাধাও বলে, হ্যাঁ, ভালো লোক। কিন্তু সেই ছেলে একদিন বিয়ের কথা বলতে রাধা তার ওপরেও রেগে গেল। স্পষ্ট বলে দিলে, এই মতলবে এখানে আসো তুমি, আমি জানতাম না, আর এসো না। পাশের ঘরের আড়াল থেকে আমি দেখছিলাম, শুনছিলাম। এইভাবে বাতিল হবে ছেলেটা ভাবিনি। সে জোর করে রাধার একখানা হাত চেপে ধরে অনুনয় করতে লাগলো। কিন্তু রাধার কাণ্ড দেখে আমি হতভম্ব। ও এই কাণ্ড করতে পারে ভাবা যায় না। নিজের হাতটা ছাড়িয়ে ঠাস করে ছেলেটাকে চড় মেরে বসল। আমি হা হা করে ছুটে গেলাম। অপমানে ছেলেটা কাঠ একেবারে, আর রাধা কাঁপছে থরথর করে। সমস্ত মুখ নীল হয়ে গেছে। তাড়াতাড়ি ওকেই জড়িয়ে ধরলাম আমি। ছেলেটা মাথা নিচু করে বেরিয়ে গেল। তারপর থেকে অনুরাধা মাঝে মাঝে কেমন যেন হয়ে যায়। আমাকে আঁকড়ে জড়িয়ে ধরে এক এক সময় ভয়ানক কাঁদে। কত ডাক্তার বুদ্ধি দেখানো হলো, কিন্তু কিছুতে কিছু হয় না। আমি ভাবলাম, ওই ছেলেটাকে ওরকম অপমান করে তাড়ানোর ফলে অনুশোচনায় এরকম করছে। জিজ্ঞাসা করতে রাধা নিজেও বলেছে, অন্যায় করেছি। আমি আবার ছুটলাম সেই ছেলের কাছে। তাকে হাত ধরে অনুনয় করে বোঝালাম, মানসিক অশান্তিতে ভুগে ভুগে রাধা হঠাৎ এই কাজ করে ফেলেছে। সেই ছেলে বলল, আমি জানি, আপনার নাতনিকে জিজ্ঞাসা করুন, সে যদি আমাকে ডাকে আমি যাব। কিন্তু মেয়ে তাও ডাকল না। আমি অনুরোধ করতে উল্টে আমার উপর রেগে গেল। বলল, অন্যায় হয়েছে আমি তোমাকে বলেছি, তার কাছে ছুটে যেতে তোমাকে কে বলেছে? ওর মতি গতি দেখে ক্রমে আমার বুকের ভিতরটা হিম হয়ে যেতে লাগলো। তাছাড়া ওই রকমই কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান হলে তেমনি জড়িয়ে ধরে কাঁদে। কি হয়েছে জিজ্ঞাসা করলে বলে, আমি জানি না কি হয়েছে। বিয়ে করার কথা তুললে রেগে আগুন হয়। সেই একই বলে, মাতাজি কাউকে পাঠাচ্ছে না কেন। এমনি বিষাদের মধ্যে দিন কাটছিল। এবারে স্কুলের ছুটি হতে অনুরাধাই প্রস্তাব করল, চলো কন্যাকুমারী, কুমারী মাকে দেখে আসি। তোমার অনেক কালের শখ। সত্যি বুড়ির বহুকালের বাসনা এটা। যেমন সংকল্প তেমনি কাজ। দুজনে চটপট বেরিয়ে পড়ল। এখানে আসার পর 2-3 দিন মেয়েটা ভয়ানক খুশির মধ্যে ছিল। বুড়ির মনে হয়েছিল মাতাজি এবার বুঝি মুখ তুলে তাকালেন। সেদিন সমুদ্রের মধ্যে ওই পাহাড়ে গিয়েই আবার যেন কেমন হয়ে গেল মেয়েটা। যা ছিল একেবারে তার উল্টো। চারিদিকে সমুদ্র দেখে ওর মাথাই খারাপ হয়ে গেল বুঝি। আর বারবার মনে হতে লাগলো এই সমুদ্র ওর বরকে নিয়েছে। কিন্তু মনের কথা বুড়িকে একবর্ণ বুঝতে দেয়নি। পরপর 3-4 দিন জোর করে ওই রকের মন্দিরে গেল। বুড়িকে কুমারী কন্যার চরণের সামনে বসিয়ে দিয়ে ও এদিক ওদিক চলে যায়। ওর মাথায় তখন কি সর্বনেশে চিন্তা ঘুরপাক খাচ্ছে বুড়ি কি স্বপ্নেও জানত? বুড়িকে বসিয়ে দিয়ে পাহাড়ের একেবারে নির্জন ধারে চলে যেত চুপচাপ। তারপর ধার ঘেঁষে দাঁড়িয়ে সাহস সঞ্চয় করতে চেষ্টা করত। 3 তলা সমান নিচুতে উতরল সমুদ্র। সেই সমুদ্র ভয়ানক ডাকছে তাকে, লোভ দেখাচ্ছে। এক মুহূর্তের জন্য বুক বেঁধে চোখ কান বুজে ঝাঁপটা দিয়ে ফেলতে পারলেই যন্ত্রণার অবসান, চিরশান্তি। 4 দিনের দিন মন বেঁধেছে অনুরাধা। সংকল্পটা ভিতরে ভিতরে এক ক্ষিপ্ত আকার নিয়েছে, অথচ বাইরে এতটুকু বুঝতে দেয়নি। আম্মাকে বসিয়ে নিঃশব্দে সেই নির্জন স্থানে চলে গেছে। তারপর সময়ের প্রতীক্ষা, সুযোগের প্রতীক্ষা। বারবার ফিরে তাকিয়েছে। ও চায় না দূরের একটি মানুষও এর সাক্ষী থাকুক। হঠাৎ এক আশ্চর্য কাণ্ড। ওর দিকে এগিয়ে আসতে লাগলো একটি মানুষ। মানুষ এত সুন্দর হয় না, দেবতাই হবে বুঝি। পরনে ব্রহ্মচারীদের মতো সাদা কাপড়,
গায়ে সাদা জড়ানো। দেবতার সামনে এগিয়ে এলেন, একেবারে ওর কাছে, মুখের দিকে তাকালেন, শান্ত গম্ভীর গলায় বললেন, তোমার মনে যদি কোনো খারাপ মতলব থাকে সেটা ত্যাগ করো। এই মন্দির, এই সমুদ্র, আকাশ বাতাসের গায়ে কোনো কলঙ্ক মাখিও না, সুচিতা নষ্ট করো না। অনুরাধা থরথর করে কাঁপতে লাগল। কাঁপতে কাঁপতে বসে পড়ে দেবতার দুটো পা আঁকড়ে ধরল। কিন্তু পা ছাড়িয়ে দেবতা চলে গেলেন। তারপর কদিন সে কি কান্না অনুরাধার! বুড়ির কাছে সব স্বীকার করল আর কাঁদল। পরপর দুরাত স্বপ্ন দেখল কুমারী মা বকছেন ওকে, আর 3 রাত স্বপ্ন দেখল ওই মানুষ দেবতা ওকে জীবনের আলোয় টেনে নিয়ে এসেছেন, জীবনের পথে ফিরিয়ে দিয়েছেন। বুড়ি খবর নিয়ে জানল দেবতার নাম আনন্দজি। মায়ের মন্দিরের পাশের অলিন্দে নিজের মনে থাকেন। এরপর অনুরাধা কতদিন ছায়ার মতো অনুসরণ করেছে আনন্দজিকে, কতবার তার 2 পা জড়িয়ে ধরেছে, ওকে শুধু সঙ্গে রাখার অনুমতিটুকু ভিক্ষা চেয়েছে। শেষে অধীর হয়ে ওকে ত্যাগ করলে ও এই জীবন ত্যাগ করবে বলে শাসিয়েছে পর্যন্ত। কিন্তু আনন্দজির পাষাণের বুক একেবারে, একটিবার মুখের দিকে তাকাননি। কেবল এক কথা, তিনি সাধু নন, দেবতা নন, শুধু মানুষ। তাই শুনে অনুরাধা আরও বেশি আঁকড়ে ধরতে চেয়েছে তাকে, কিন্তু আনন্দজি আরও অকরুণ, আরও কঠিন। বক্তব্য শেষ করে বৃদ্ধা দম নেবার জন্য থামল একটু। ক্ষণে ক্ষণে তার চোখের পাতা ভিজে যাচ্ছিল। পরনের কাপড়ে ভালো করে চোখ দুটো মেজে নিল। সেই ফাঁকে সামনের বারান্দার দিকে তাকালাম। সামনের অলিন্দের দেয়ালে ঠেস দিয়ে তেমনি বেঁকে দাঁড়িয়ে আছে মূর্তির মতো। সমুদ্রের শাঁসা বাতাসে পর কপালের দুপাশের শুকনো চুল উঠছে। মুখ না দেখেও মনে হলো ও যেন অপেক্ষা করছে, ওকে ঘরে ডাকবো সেই আশায় আছে। এবার বৃদ্ধা সকাতরে তার আর্জি পেশ করল। এখন তার আর তার নাতনি অনুরাধার আমার কাছে একটিমাত্র প্রার্থনা, আমি যদি আনন্দজিকে বুঝিয়ে সুঝিয়ে অনুরাধাকে শুধু দীক্ষা আর মন্ত্র দেবার ব্যাপারে রাজি করাতে পারি, তাহলে ওইটুকু সম্বল করেই তারা দেশে ফিরে যাবে। বৃদ্ধার কান্না ভরা আকুতি, কিন্তু আনন্দজি যদি দীক্ষা আর মন্ত্র দিতে রাজি না হন, তাহলে মেয়েটাকে আর বোধহয় বাঁচানোই যাবে না। বৃদ্ধা পায়ের দিকে হাত বাড়ালো। আমার ওই নাতনির মুখ চেয়ে এটুকু ব্যবস্থা বাবুজি তোমাকে করে দিতেই হবে। আমি তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম। বৃদ্ধা কাঁদছে। বারান্দার দেয়ালে ঠেস দিয়ে অনুরাধা তেমনি মূর্তির মতো দাঁড়িয়ে সমুদ্রের দিকে চেয়ে আছে। ডাকলাম, অনুরাধা, এদিকে এসো। আস্তে আস্তে ঘুরে দাঁড়ালো, মন্থর গতিতে এগিয়ে এলো। বললাম, তোমাকে আর তোমার আম্মাকে কথা দিচ্ছি, তোমরা যা এখন চাও সে চেষ্টা আমি করব। আনন্দ আমার ছোট ভাই, আমি আশা করছি আমার অনুরোধ সে রাখবে। কিন্তু তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব অনুরাধা। তোমাদের আনন্দজির দীক্ষা মানে উপদেশ, আর মন্ত্র মানে অভ্যাস। আনন্দজি যে দীক্ষা আর মন্ত্র তোমাকে দেবেন সেটা তুমি অক্ষরে অক্ষরে পালন করতে পারবে? যদি পারো, আমি বলছি সত্যিই তুমি নতুন জীবন আর আলোর জীবন ফিরে পাবে। পারবে? অনুরাধা মাথা নাড়ল, পারবে। ওর সমস্ত মুখে আশার আলো, নাকের সাদা পাথর থেকেও যেন সেই আলো ঠিক রচ্ছে। হাঁটু মুড়ে বসলো আস্তে আস্তে, পায়ে একেবারে মাথা রেখে প্রণাম করল। এবারে আমি আর বাধা দিলাম না, মনে মনে প্রার্থনা করলাম ও সুখী হোক। ভিতরে ভিতরে আমি কতটা অনুভূতিপ্রবণ হয়ে উঠেছিলাম বলতে পারবো না। ওই বয়সের এক মেয়ের এমন অস্বাভাবিক বেদনা ভারাক্রান্ত জীবনের কথা শোনা এক, আর শুনতে শুনতে সামনে দাঁড়িয়ে তাকে দেখা আর এক। নইলে আনন্দর হয়ে ওই দুটি রমণীকে এরকম একটা আশ্বাস দিয়ে এলাম কি করে? ওদের চোখে যে মানুষ দেবতা সদৃশ, সে আমার স্নেহভাজন অনুজ প্রতিম,
সেটুকু জাহির করার মধ্যে প্রচ্ছন্ন একটু আত্মপ্রসাদ থাকা অসম্ভব নয়। কিন্তু আমার কথা মতো সে যে সত্যি ওই মেয়েকে মন্ত্র আর দীক্ষা বা উপদেশ দিতে ছুটবে, এরকম অসম্ভব আশ্বাস আমি এদের দিয়ে এলাম কি করে? মন্ত্র বা দীক্ষা প্রসঙ্গে চকিতে আমার মাথায় একটা সংকল্প উকিঝুঁকি দিয়ে গেছিল। মনে হয়েছে প্ল্যান মাফিক কাজ হলে মেয়েটার ভালো হতে পারে, হয়তো বা ওই আত্মবিধ্বংসী হতাশা থেকে তাকে টেনে তোলা যেতে পারে। সেই আবেগের মুখে বলা, কিন্তু এখন কি করা যাবে? ওই বুড়ি আর তার নাতনি তো আশায় আশায় উন্মুখ হয়ে থাকবে। ওরকম বাহাদুরি দেখিয়ে আসার জন্য নিজের উপরই রাগ হতে লাগলো। কিন্তু ভিতরের মন বলছে বাহাদুরি নয়, চেষ্টা করে দেখো, ফল হতে পারে। মেয়েটাকে জীবনে ফেরানো দরকার। বাড়ি ফিরে দেখি স্ত্রীর বিরূপ মূর্তি। ভ্রুকুটি করে বলল, ওই দুটোকে বাজারে পাঠিয়ে এতক্ষণে ফিরলে তুমি? কি সব ছাতামাতা নিয়ে এসেছে? ওদের কোনো কাণ্ডজ্ঞান আছে? কে দুটো মেয়ে ছেলে ডেকে নিয়ে গেল শুনলাম? এখানেও আবার কোন ভক্তরা এসে জুটল? উঁকি দিয়ে দেখলাম আনন্দ ছেলের কাছে বসে। খেয়াল করলে রমার অসহিষ্ণু গলা কানে যাবার কথা। হাসি মুখেই ছেলেকে বলেছে কিছু, খেয়াল করেছে কিনা বোঝা গেল না। তবে হাসি মুখ দেখে ভিতরে ভিতরে একটু স্বস্তি বোধ করলাম আমি। বিরক্তি চেপে স্ত্রীকে বললাম, চেঁচামেচি করো না, বাজার আজ ভালো হয়নি, কাল হবে। দুটি মেয়ে ছেলে আমাকে ডেকে নিয়ে গেছিল, আনন্দ শুনেছে? এটুকুতেই স্ত্রীর মুখে শঙ্কার ছায়া। না, কারা তারা? পরে শুনো। আনন্দর মেজাজপত্র একটু ভালো মনে হচ্ছে। মাথা নেড়ে রমা এবারে হাসি মুখেই ফিসফিস করে বলল, ছেলে ওকে আজ এক প্রস্ত টাইট দিয়েছে। আমি উৎসুক, কিরকম? শুনে আমারও হাসি পেল। বার কয়েক ডেকে সাধু কাকার সাড়া না পেয়ে ছেলে রেগে গেছিল। তারপর একসময় সে কাছে আসতে ছেলে গম্ভীর, কোনো কথার জবাব দেয় না। সাধু কাকা শেষে বলেছে, আমার সঙ্গে কথা বলছো না, আমি কিন্তু দুঃখ পাচ্ছি। ছেলে তক্ষুনি বলে উঠেছে, নিজের বেলায় মনে থাকে না? নিজে যখন চুপ করে থাকো তখন অন্যরা দুঃখ পায় না? সাধু কাকা হেসে বলেছে, তোর কাছে এলে আমি চুপ করে থাকি? ছেলে ফস করে জবাব দিয়েছে, চুপ করে থাকার সময় কাছে আসোই না। একটু আপোষ হতে ছেলেটা হঠাৎ জিজ্ঞাসা করেছে, আচ্ছা সাধু কাকা, বাবা মা তোমাকে একটু একটু ভয় করে না? তোর বাবা মা আমাকে ভয় করতে যাবে কেন? তুমি গম্ভীর হয়ে থাকলে মা যে বাবাকে জিজ্ঞাসা করে। দাঁড়াও, এবার থেকে তুমি গম্ভীর হলে আমিও ডবল গম্ভীর হয়ে যাব, মজাখানা টের পাবে। শুনে সাধু কাকার খুব হাসি, কিন্তু আমার মনে যা আছে সে কথা ওর কাছে তুলব কি করে ভেবে পাচ্ছিলাম না। খাওয়া দাওয়ার পর আনন্দ বলল, ছেলেটা অনেক দিন ধরে ঘরে বসে আছে, বিকেলের দিকে আজ ওকে সমুদ্রের ধারে নিয়ে গিয়ে বসা যাক, চলুন। অকারণ গাম্ভীর্যের ছায়া টেনে এনে বললাম, আজ না, বিকেলে তোমার সঙ্গে অন্য দরকারি কথা আছে আমার। মুখ তুলে জিজ্ঞাসু চোখে তাকালো। হঠাৎ কি কারণে রমাকেই যেন দরকার হয়ে পড়ল আমার। তার খোঁজের অছিলায় সামনে থেকে সরে এলাম। সিরিয়াস কিছু ভাবলো হয়তো। ভাবুক, সিরিয়াস তো বটেই, একটা মেয়ের জীবন সংকট। ভালোই হলো, আনন্দরূপকে বাড়িতে সেরকম নিরিবিলিতে পাওয়া সম্ভব নয়। বিকেলে ছেলেকে ভুলিয়ে রেখে ওকে ডেকে নিয়ে সমুদ্রের ধারে আগের দিনের সেই পাথরটার উপরেই মুখোমুখি বসলাম আমরা। ভিতরে ভিতরে ও একটু সন্দিগ্ধ হয়ে উঠেছে মনে হলো। আমি অবাঞ্ছিত কিছু বলবো আঁচ করেই, এমন চুপচাপ কিনা জানি না। ভনিতা বাদ দিয়ে প্রসঙ্গটা সোজাসুজি উত্থাপন করলাম। বললাম, অনুরাধার ঠাকুমা বুড়ি আজ আমাকে তার ঘরে টেনে নিয়ে গেছিল। সব বলল। আশ্চর্য দুঃখের জীবন মেয়েটার। তুমিও সবই জানো নিশ্চয়। নির্লিপ্ত মুখেই ও মাথা নাড়ল, জানে। মুখ দেখলেই বোঝা যায় এ আলোচনা আশা করেনি
এবং পছন্দও করছে না। ওর পছন্দ অপছন্দ নিয়ে মাথা ঘামানোর সুযোগ নেই আমার। জিজ্ঞাসা করলাম, সমুদ্রের ওই মন্দিরের পাহাড়ে কদিন অনুরাধার আচরণ লক্ষ্য করে তোমার মনে হয়েছিল ও ঝাঁপ টাপ দেওয়ার মতলব আঁটছে? খুব বেশি রকম। ওখানে অত মেয়ে পুরুষের মধ্যে তুমি ওকেই লক্ষ্য করতে গেলে কেন? সামনাসামনি তুমি তো কোনো মেয়ের দিকে তাকাও না। খুব অল্প অল্প লাল হয়ে উঠতে লাগলো আনন্দরূপ। অসহিষ্ণু স্বরে বলল, এই আলোচনা আমার ভালো লাগছে না দাদা। বললাম, একটা মেয়ের বাঁচা মরার ব্যাপারে আমিও বাজে আলোচনা করতে বসিনি তোমার সঙ্গে। যাক, অনুরাধার সমস্ত ব্যাপারটা তুমি কি মনে করো? হতাশা, বিকৃতি, সেক্স রিপ্রেশন? ঠিক, কিন্তু এই রকম যে দাঁড়িয়েছে সেটা তার অপরাধ? অসহিষ্ণু জবাব দিল, কিন্তু আমি কি করতে পারি? সে আমাকে মস্ত সাধু ভাবে, আমার শিষ্যা হতে চায়, আমার সঙ্গে থাকতে চায়, এমনকি সেবাদাসী হয়ে থাকতেও তার আপত্তি নেই। জোর দিয়ে বললাম, এখন আর সেসব কিছু চায় না। এখন শুধু তোমার কাছ থেকে দীক্ষা চায়, মন্ত্র চায়। তা পেলেই ঠাকুমার সঙ্গে এ জায়গা ছেড়ে নিজের ঘরে চলে যাবে। আমি তাদের কথা দিয়ে এসেছি, আমার ভাইকে আমি রাজি করাবো, তাদের কাছে পাঠাবো। আনন্দরূপ এবারে চাপা গর্জন করে উঠল প্রায়। আমি দীক্ষা দেব, মন্ত্র দেব? দেবে। অনুরাধাকে আমি বুঝিয়ে এসেছি, তার আনন্দজির দীক্ষা মানে উপদেশ, আর মন্ত্র মানে অভ্যাস। সেই উপদেশ আর মন্ত্র অক্ষরে অক্ষরে পালন করতে হবে। অনুরাধা রাজি হয়েছে। বিরক্তিতে ফুঁসে উঠল আনন্দরূপ। কিন্তু আমি তাকে কি বলবো, কি উপদেশ দেব? তুমি তাকে সংসারে ফিরতে বলবে, এটাই তার দীক্ষা। মনে প্রাণে ফিরতে বলবে। সেই সংসার যতটুকু সম্ভব সুন্দর করে তোলার চেষ্টাটাই তার মন্ত্র। এও বলতে পারো, তার ঘরে গোপাল অথবা কন্যাকুমারী গোছের কেউ আসতে পারে। ভগবানের নামে তাকে লালন করাটাও তার সাধনা। এই দীক্ষা আর মন্ত্র তুমি তাকে দেবে। তাতে যদি কোনো পাপ হয় তো সে পাপ আমার। তুমি তাকে আদেশ করবে। আর এটুকুও যদি রাজি না হও, একটা মেয়ের তুমি মৃত্যুর কারণ হবে, আর সেটা আমার বরদাস্ত হবে না। আমি আর বসলাম না, উঠে হন হন করে সোজা বাড়ির দিকে পা বাড়ালাম। রাত্রি। ছেলেটা অনেকবার সাধু কাকার কথা জিজ্ঞাসা করে করে ঘুমিয়ে পড়েছে। ভিতরে ভিতরে আমি ঘাবড়েছি একটু। স্ত্রীও, তাকে সব কথা বলেছি। আনন্দর প্রতীক্ষায় উদ্গ্রীব দুজনেই। বেশি রাতে ফিরল, লালচে মুখ থমথম করছে। রমা জিজ্ঞাসা করল, এত রাত পর্যন্ত কোথায় ছিলে? বিড়বিড় করে জবাব দিল, মন্দিরে। তার দিকে না তাকিয়ে আমার দিকে চেয়ে আছে। আমার দিকেই এগিয়ে এলো। মুখের দিকে চেয়ে ভেতর পর্যন্ত দেখে নিতে চাইল বুঝি। তারপর হতভম্ব আমি। হঠাৎ নত হয়ে একটা প্রণাম সেরে হন হন করে পাশের ঘরে ঢুকে গেল। একটু বাদে স্ত্রীর চোখে চোখ পড়ল। সে হাসছে। খুশি মনে সকলে মিলে সমুদ্রের ধারে এসেছি আমরা। বালি আর নুড়ি পাথরে পুশ চেয়ারের চাকা চলবে না। সেটার ওপর ছেলেকে বসিয়ে আনন্দর সাহায্যে আলতো করে তুলে এনে হরি আর যোগুয়া এখানে এনেছে। আনন্দ ছেলের সঙ্গে খেলায় আর গল্পে মেতে আছে বটে, কিন্তু আমাদের সামনে গম্ভীর। আসলে ওই দিনের পর থেকেই ক্ষণে ক্ষণে বিমনা দেখছি ওকে। সমুদ্র তটে কত রং বেরঙের নুড়ি পাথর ছড়িয়ে আছে ঠিক নেই। মেয়ে বেছে বেছে পছন্দ মতো পাথর তুলছে। আমি বললাম, ওগুলো পাথর নয়, আসলে ওগুলো হরেক রকমের খাবার। সে খবর জানিস? মেয়ে আর মেয়ের মাকে অবাক হতে দেখে বললাম, কন্যাকুমারীর বিয়ের লগ্ন যখন বয়ে গেল, বর এলো না, তখন বিয়ের যত খাবার দাবার তৈরি হয়েছিল সব পাথর হয়ে গেল। গল্পটা হেসে উড়িয়ে দিয়ে মেয়ে আবার পাথর কুড়োনোয় মন দিল। স্ত্রী ছেলের পাশে একটা পাথরের ওপর বসে তার সঙ্গে গল্প করতে লাগলো।
আমি আনন্দকে বিমনা দেখছি আবার। সমুদ্রের ধারে বহু মেয়ে পুরুষ বেড়াচ্ছে। এদিকটা অপেক্ষাকৃত নির্জন হলেও লোকজন আসছে যাচ্ছে। হঠাৎ কি দেখে বা কাকে দেখে আনন্দ যেন ভীষণ চমকে উঠল। সামনে তাকিয়ে দেখি অভিজাত বেশের একটি মেয়ে সামনে এগিয়ে চলেছে। গজ ৩০ দূরে হবে। পিছন থেকে ঠাউর হয় না, তবু বেশ একটি রূপসী রমণী মনে হলো। আনন্দর দিকে চেয়ে দেখি সমস্ত মুখ হঠাৎ যেন রক্তশূন্য হয়ে গেছে তার। নির্নিমেষে সেদিকেই চেয়ে আছে। সম্বিত ফিরতে আমার দিকে তাকালো একবার, কিন্তু তার আগেই আমি অন্যত্র চোখ ফিরিয়েছি। ও নিঃশব্দে উঠে গেল। ওই রমণীকে লক্ষ্য করেই সোজা এগিয়ে চলল। কত লোকে হাঁটছে, সেও একটু হাঁটছে যেন, কিন্তু আসলে ওর হাঁটার তাগিদটা অন্যরকম লক্ষ্য করছি। বড় বড় পা ফেলে সুবেশা মহিলার পাশ কাটিয়ে আরো খানিকটা এগিয়ে গেল। তারপর ফিরল। দুজনে দুজনকে অতিক্রম করে গেল। আনন্দ ঢিমে তালে পা ফেলে এগিয়ে আসতে লাগলো। তারপর একটু ঘোরাঘুরি করে ঠান্ডা মুখে পাশে এসে বসল আবার। আমি ফিসফিস করে জিজ্ঞাসা করলাম, মহিলাটি চেনা কেউ নয় তাহলে? ধরপর করে উঠল হঠাৎ। সমস্ত মুখে আলগা রক্ত উঠে এলো বুঝি। আমি আর কিছু বললাম না, শুধু লক্ষ্য করলাম ওর আত্মস্থ হতে সময় লাগলো বেশ। সূর্যাস্তের পরে স্ত্রী ওঠার তাগিদ দিল। ছেলেকে চেয়ারে বসিয়ে আনন্দর সাহায্যে হরি আর জগুয়া সেটা আবার আলগা করে রাস্তায় নিয়ে এলো। আনন্দ বলল, আপনারা যান, আমি একটু পরে আসছি। অসুবিধে হবে? হালকা জবাব দিলাম, কিছু না, আর একটু হাওয়া খেয়ে আসার ইচ্ছে তো। বসোগে তুমি, ওদের রেখে আমিও আসছি। আনন্দ কিছু বলল না, শুধু মনে হলো চোখ দুটো চকচক করছে একটু, আর মনে হলো সেও তাই চায়। আধ ঘন্টার মধ্যে ফিরে এলাম। আনন্দ সেই বড় পাথরটায় বসে। আমি এবারও রসিকতার সুরেই বললাম, ও পাথরটা বোধহয় কিছু একটা স্মৃতিগোচর হয়ে থাকবে আমাদের, তাই না? আনন্দ জবাব দিল না। ভালো করে ওর মুখ লক্ষ্য করার জন্য বেশ কিছু মুখোমুখি বসলাম। আনন্দ অস্বাভাবিক গম্ভীর। জিজ্ঞাসা করলাম, আচ্ছা আনন্দ, মেয়েদের তুমি ঘৃণা করো না আসলে ভয় করো? একটু চুপ করে থেকে ও বিড়বিড় করে জবাব দিল, ভয় করি, আর তাদের ব্যাপারে নিজেকে অবিশ্বাস করি, নিজেকে ঘৃণা করি। হেসে বললাম, আর সেটা এমনই অস্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে যে অত বয়সের বৌদিও মাঝরাতে বারান্দায় এসে বসতে চাইলে তুমি তাকে ধমকে তাড়াও। গম্ভীর মুখ বিবর্ণ হতে লাগলো আস্তে আস্তে। অস্ফুট স্বরে বলল, তাই বৌদি অনেক বড় বলেই তারপরেও আমাকে ক্ষমা করেছেন। বললাম, তা না, বৌদি তার এই নতুন পাওয়া ভাইটিকে ভালোবেসে ফেলেছেন বলেই এসব পাগলামি ছাড়া আর কিছু ভাবেন না। যাক, তুমি এভাবে আর কতকাল কাটাবে ঠিক করেছ? একটু চুপ করে থেকে জবাব দিল, 3 বছর হয়েছে, আরো 4 বছর এভাবে থাকার কথা। তারপর কি? মন প্রস্তুত হলে তারপর একজনকে আশ্রয় দেবার কথা। কার কথা? কোনো সাধকের? জবাব দিল না। জিজ্ঞাসা করলাম, এই 3 বছরে মন একটু আদ্রু প্রস্তুত হয়েছে? না, চেষ্টা করছি। চেষ্টা করে আনন্দ পাচ্ছ? না। শান্তি পাচ্ছ? না। খানিক চুপ করে থেকে বললাম, আনন্দ, তোমার যন্ত্রণা আমি কখনো অসম্মানের চোখে দেখব না, তুমি আমাকে বিশ্বাস করতে পারো। ও বলল, মানুষ পশু হলে যন্ত্রণাই তার প্রাপ্য, অসম্মানের চোখে দেখবেন না কেন? মানুষ সত্যিই পশু হলে তার যন্ত্রণাবোধ থাকে না, অসম্মান করব না এই জন্য। আমিও জানি ও আমাকে কিছু বলতে চায়। অনুরাধার ব্যাপারটা ফয়সালা হয়ে যাওয়ার পর থেকেই কেন যেন এই রকম মনে হয়েছে আমার।
আর আজকের ওই অভিজাত বেশবাসের মহিলার ব্যাপারটা ধরা পড়ে যাওয়ার পরে সেটা আরও বেশি মনে হয়েছে আমার। নইলে আমার আসার প্রতীক্ষায় ও এখানে এই পাথরে বসে থাকতো না। অকপটে বলেছে, বলতে যে চলেছে সেটা নিজেও স্বীকার করেছে। আমি স্তব্ধ আগ্রহে শুনে গেছি। এবারে আমি এক চিত্র সাজাতে পারি। সম্ভাবনার দিক চিন্তা করে সেখানে চিত্রকরের রং তুলির বিন্যাস অবশ্যই থাকতে পারে, কিন্তু সেটা এক পুরুষের মর্মান্তিক জীবনের চিত্র হবে তাতে কোনো সন্দেহ নেই। সেই পুরুষের শেষ পরিণাম লেখার আগে এইটুকু সম্পূর্ণ করে নেওয়া দরকার। আনন্দরূপ হঠাৎ অত চমকে উঠেছিল সমুদ্রের ধারে যে মেয়েটিকে দেখে। পিছন থেকে তাকে মনে হয়েছিল শিপ্রা নন্দী। ওই রকমই সুশ্রী, ছিমছাম বেশবাস, সামান্য মোটার দিকে ঘেঁষা গড়ন, অনেকটা ওই রকমই নিজের প্রতি সচেতন হাঁটার ভঙ্গি। সেই মুহূর্তে ওর মনে হয়েছিল, তবে কি খুড়তুতো ভাই দীপঙ্কর, দীপু এই বিশ্বাসঘাতকতা করল? একমাত্র সে ভিন্ন ওর এখানে অবস্থানের কথা আর কেউ জানে না। কিন্তু সে তো ঈশ্বরের নামে শপথ করে তাকে লিখেছিল কাউকে বলবে না। অবশ্য ওকে ফিরে আসার জন্য বারবার কাকুতি মিনতি করে লিখে লিখে শেষে হাল ছেড়েছে। কিন্তু ফেরাবার জন্য দীপু শেষে এই রাস্তা ধরল। নইলে শিপ্রা নন্দী এখানে আসে কি করে? মেডিকেল কলেজের পাশ করা মেয়ে ডাক্তার। আনন্দ সব ছেড়ে ছুড়ে বেরিয়ে আসার আগেই মোটামুটি তার পসার জমে উঠেছিল। সেরকম টাকা জমাতে পারলে বাইরে থেকে কিছু ডিগ্রি টিগ্রি নিয়ে আসারও বাসনা আছে। তার কন্যাকুমারীতে হাওয়া খেতে আসার ফুরসত কোথায়? আশ্চর্য, ভিতরের তাড়নায় এমন বিভ্রম যে ঠিকমতো লক্ষ্য করলে ভুল ধরা পড়ত। কিন্তু বসে থাকা গেল না। উঠে আনন্দরূপ দেখতে ছুটল। তারপর দেখল সে অন্য মেয়ে। কিন্তু তারপরেই অসহিষ্ণু আন্তর্যাতনা। এই 3টে বছর কি তাহলে একেবারে ব্যর্থ হয়ে গেল? সে কি কিছুই ভোলেনি, ভুলতে পারবে না? একটি রমণীর মন পেতে চেয়েছিল, আর পেয়েও ছিল আনন্দরূপ মিত্র, সে শিপ্রা নন্দী। কিন্তু আর একটি রমণীকে সে গ্রহণ করেছিল, সে অঞ্জলি ঘোষ। অঞ্জলি স্ত্রী, সঙ্গিনী, সচিব, সহিষ্ণুতার ধৈর্যের প্রতিমূর্তি। শিপ্রানন্দী প্রিয়া, প্রিয় সখী। একজনকে ছাড়লে আনন্দরূপ অচল, আর একজনকে ছাড়লে তার রূপ রস রোমাঞ্চের জগৎ অন্ধকার। একজনের কাছে সে কৃতজ্ঞ, আর একজনের কাছে সে নায়ক। এই দ্বৈত ভূমিকার ফলে আজ সে জ্বলছে, 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 জ্বলছে। মধ্যবিত্ত ঘরের ছেলে আনন্দরূপ। চেহারার গর্ব ছিল খুব। হাজারের মধ্যে এমন চোখে পড়ে না সেই জ্ঞান টনটনে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখত, হাসত মিটিমিটি। এই চেহারার গুণেই অবস্থাটা চিরকাল মধ্যবিত্ত থাকবে না, এটা সে স্বতঃসিদ্ধ ভাবত। ছেলেবেলায় বাবা মা দুই হারিয়েছিল। কাকা কাকিমার কাছে মানুষ। বাবা কিছু টাকা রেখে গেছিল, সেই দৌলতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করে বেরোনো সম্ভব হলো। নইলে কাকা কলেজের সাধারণ মাস্টার, নিজের ছেলে মেয়ে আছে, এতটা ব্যয়বহন তাঁর সাধ্যে কুলত না। খুড়তুতো ভাইদের মধ্যে দীপঙ্কর, দীপু বছর 2 মাত্র ছোট ওর থেকে। আনন্দ যদি কায়া, ও ছায়া। বাড়ির মধ্যে একমাত্র ওরই চোখের মণি আনন্দ। নইলে কাকা কাকিমা ওর চাল চলন আচার আচরণে আগে গলদ দেখেন। সব থেকে আপত্তি আনন্দর টাকা পয়সা খরচের ব্যাপারে বেহিসেবিপনা। বাপের সঞ্চিত টাকা নিঃশেষ করে এনেছে। এরপর কাকা কাকিমার ঘাড়ে চাপবে এরকম একটা আশঙ্কা তাঁদের ছিল। আর বেটা ছেলের অত বাবু আনিও তাদের বিশেষ অপছন্দ। চেহারা ভালো বলে মস্ত বড় লোকের ছেলের মতোই বেশভূষার চাহিদা তার, এও তারা ভালো চোখে দেখতেন না। অথচ ওই ছেলের দরাজ হাতও লক্ষ্য করতেন তারা। নিজের জন্য কিছু করলে বা বানালে দীপুর জন্য ঠিক তাই করা চাই, বানানো চাই।
আনন্দরূপ যে বছর হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবে সে বছরই বাড়িওয়ালার কাছে অপমানিত হয়ে কাকা কাকিমার এক দুঃসম্পর্কীয়া দিদির বাড়ির দোতলা এসে উঠতে হলো সপরিবারে। বাড়ির সেই দোতলা তখন সবে খালি হয়েছে। কাকিমার সেই দুঃসম্পর্কের দিদি আর ভগ্নিপতি সানন্দেই দোতলাটা ভাড়া দিলেন তাদের। তাঁদেরও অবস্থা খুব একটা ভালো নয়। ভদ্রলোক একটা বেসরকারি আপিসের কেরানি, এটা তাঁর পৈতৃক বাড়ি। বাড়ি ভাড়া অনেকখানি সম্বল তাঁদের। কাকিমার সেই দিদির অনেককাল ছেলেপুলে হয়নি। শেষে হবিত হওয়া পরপর 3টি মেয়ে। একটা মেয়েও তেমন সুশ্রী নয়, গায়ের রং কালো, আর স্ত্রী বলতেও তেমন কিছু চোখে পড়ে না। কাকিমার এই দুঃসম্পর্কের ভগ্নিপতি সপরিবারে একতলায় থাকেন। এরা স্বামী স্ত্রী দুজনেই ভালো মানুষ, মেয়েগুলো ঠান্ডা। ভদ্রলোকের বড় মেয়ের নাম অঞ্জলি, অঞ্জলি ঘোষ। আনন্দরূপের থেকে মাত্র 2 বছরের ছোট, পরেও 2 ক্লাস নিচে। কাকিমার মুখে আনন্দ শুনেছে মেয়েটা নাকি পড়াশোনায় খুব ভালো, স্কুলে প্রথম হয় বরাবর। দীপু ও অঞ্জলি একই ক্লাসে পড়ে, আর ছাত্র সেও মন্দ নয়। মায়ের প্রশংসার জবাবে সে ঠোঁট উল্টে বলেছিল, মেয়েদের স্কুল, সেখানে আবার প্রথম দ্বিতীয়। না, ওই ফ্রক পরা কালো মেয়েটাকে গোড়ায় গোড়ায় চোখ তুলে আনন্দ ভালো করে দেখেওনি কোনোদিন। কিন্তু ঠান্ডা মেয়েটা যে ওকে বেশ একাগ্রভাবে লক্ষ্য করত সেটা টের পেত। কোনো ছেলের এত রূপ ওই মেয়েটার কাছে সেটাই প্রধান বিস্ময়। সে হাঁ করে তাই দেখত। আত্মীয়তার সুবাদে দোতলায় যাওয়া আসা ছিল মেয়েটার। আনন্দ সামনাসামনি পড়ে গেলে থতমত খেত। আনন্দ ওর সঙ্গে কথা কইলে, পড়াশোনার খবর জিজ্ঞাসা করলে মেয়েটা যেন বকতে যেত। কিন্তু আনন্দ তখনও ওর অস্তিত্ব সম্পর্কে সজাগ নয় আদৌ। শুধু মনে হতো ওর চাল চলন, হাসি ঠাট্টা ফুর্তি সবই এই মেয়েটার ভালো লাগে। তা এমন অনেকের লাগে। ও যেখানে সেখানেই আলো, সেখানেই হাসি। হায়ার সেকেন্ডারি পাশ করে আনন্দ শিবপুরে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে চলে গেল। ছুটি ছাটায় বাড়ি আসে। দীপু ওর প্রত্যাশায় হাঁ করে থাকে। কয়েকদিন হইচই আর ফুর্তি করে আবার কলেজ বোর্ডিংয়ে চলে যায়। সে এলে আর একটা মেয়ের মুখেও যে হাসি ফোটে, খুশিতে কালো মুখখানা ভরে ওঠে, সেটা তখনও একটুও লক্ষ্য করার বিষয় নয়। তবে আনন্দ সেটা চোখে পড়ে না এমনও নয়। সেবারে দীপু আর অঞ্জলি দুজনেরই হায়ার সেকেন্ডারি পরীক্ষা। দুজনেই আর্টসের ছাত্র। মান বাঁচানোর জন্য দীপু রেশারেশি করে পড়াশোনায় মন দিয়েছে। বিকেলের দিকে আনন্দ এলো শিবপুর থেকে। দূর থেকে দেখে নিচের বারান্দায় অল্প বয়সী একটি শাড়ি পরা মেয়ে। নতুন বয়সের মেয়ে দেখলে এখন ওর ভিতরটা উসকুস করে একটু। আর একটু এগোতেই হা কপাল, শাড়ি পরে বারান্দায় দাঁড়িয়ে আছে অঞ্জলি। কাছে এসে হাসি মুখে বলল, তুমি? আমি ভাবছিলাম শাড়ি পরে কে নাকে দাঁড়িয়ে। কালো মুখে সেই প্রথম খুশির ঝলক একটু বেশি লক্ষ্য করল আনন্দ। হেসে অঞ্জলি বলল, এবারে তুমি অনেকদিন পরে এলে রূপদা। বাড়ির ভাই বোনদের মতো সেও ওকে রূপদা বলেই ডাকে। আনন্দ বলল, পরে না এসে করি কি? তোমাদের যে আবার পরীক্ষা, পড়াশোনা হচ্ছে বেশ? অঞ্জলি আরো বেশি হেসে জবাব দিল, দীপু খুব পড়ছে। সমবয়সী, দুজনে দুজনার নাম ধরে ডাকে, দীপু আর অঞ্জলি। রাতে দীপুর মুখে ওই মেয়ের কথা শুনে একটু বেশ ধাক্কাই খেল আনন্দরূপ। হায়ার সেকেন্ডারিতে আনন্দরূপ ফার্স্ট ডিভিশনের মধ্যেও বেশ ভালো রেজাল্টই করেছিল। অতএব তার ইংরেজি নোট খাতা দীপু বেশ নিষ্ঠা সহকারে ঘাঁটাঘাঁটি করছিল। আর অঞ্জলিও নাকি খুব আগ্রহ নিয়ে সেগুলো দেখেছে। সায়েন্স গ্রুপের সঙ্গে এক ইংরেজি বাংলা ছাড়া আর কোনো বিষয়ের মিল নেই এদের। না, অঞ্জলির আরও একটা বিষয় মিল আছে। আর্টস গ্রুপের থেকেও অঞ্জলি অঙ্ক রেখেছে, কিন্তু অঙ্কের কোনো নোট টোটের হদিশ রাখে না দীপু। কথায় কথায় দীপু বলল, ওই অঞ্জলি দেখতে এমন নিরীহ হলে হবে কি,
ভিতরে ভিতরে দেমাক আছে, বুঝলি রূপদা? তোর ইংরেজি নোট খাতার আদ্যপান্ত পড়ে নিয়ে শেষে কি বলেছে জানিস? কি বলেছে? বলেছে রূপদা বোধহয় সায়েন্স সাবজেক্টগুলোতে ভালো নাম্বার পেয়েছে, এই ইংরেজি লিখলে তো ফার্স্ট ডিভিশনের নম্বর পাওয়া যাবে না। শতকরা 52-53 নম্বরই পেয়েছিল ইংরেজিতে, মনে আছে। আর সেও কম ছেলেই পায়, কিন্তু ওই মেয়ে অমন কথা বলতে পারে, এ যেন অবিশ্বাস্য। দীপু বলল, আমি চুপ করে আছি, রেজাল্ট বেরোবার পর শোনাব। আনন্দ জিজ্ঞাসা করল, ওই ইংরেজি কেমন লেখে দেখেছিস নাকি? ইংরেজি ছেড়ে কোনো বিষয় যে ভালো জানে মনে হয় না। স্কুলে কি করে যে প্রথম হয় ভগবান জানে। আমি কালও মাকে বলেছি, নিশ্চয় টুকলিফাই করে। সেই হায়ার সেকেন্ডারি রেজাল্ট বেরোতে আনন্দ মেয়েটার সম্পর্কে ভিতরে ভিতরে সজাগ হলো একটু। অঞ্জলি ঘোষ সমস্ত মেয়েদের মধ্যে প্রথম, আর সব মিলিয়ে বোর্ডে পঞ্চম হয়েছে আর্টস গ্রুপে। কাগজে খবরটা দেখে আনন্দরূপ হতভম্ব। শিবপুর থেকে সেই দিনই কলকাতা চলে এসে শুনল দীপুও ফার্স্ট ডিভিশনেই পাশ করেছে, তবে অঞ্জলির ধারের কাছে নেই। আনন্দ হেসে জিজ্ঞাসা করল, কিরে, আমার ইংরেজির নোট খাতা দেখে অঞ্জলি তাহলে সত্যি কথাই বলেছিল? দীপু বলল, তাই তো দেখছি, মেয়েটা যে এমন সাংঘাতিক কে জানত। আনন্দ একরাশ মিষ্টি কিনে নিয়ে একতলার অন্দরে ঢুকল। কনগ্রাচুলেশনস, অনেক কনগ্রাচুলেশনস। দীপু তোমাকে একটা সাংঘাতিক মেয়ে বলছিল, আর আমিও আজ তাই বলছি। অঞ্জলির বাবা মা খুশি, আর অঞ্জলির তো কথাই নেই। সেই প্রথম আনন্দর মনে হয়েছিল, চেহারা যেমনই হোক, মেয়েটার হাসি মাখা চোখ দুটো ভারী বুদ্ধিদীপ্ত। দীপু আর অঞ্জলি বিয়ে পড়তে দুই আলাদা কলেজে ঢুকেছে। আনন্দর ইঞ্জিনিয়ারিং পড়া চলেছে। ওদের তিনজনের মেলামেশাটা আগের থেকে আরও অনেক সহজ হয়েছে। অঞ্জলির গুণ কিছু আছে, এটা তো আর অস্বীকার করার উপায় নেই। তার উপরে ইকোনমিক্সে অনার্স পড়ছে অঞ্জলি। আনন্দর বিবেচনায় মেয়েদের পক্ষে এও একটু বৈশিষ্ট্যের লক্ষণ। সেবার হঠাৎ দিন কয়েকের ছুটি পেয়ে একটা ট্যাক্সিতে বাক্স আর বিছানা চাপিয়ে শিবপুর থেকে কলকাতার বাড়িতে চলে এলো আনন্দরূপ। বেলা তখন 3:30 হবে, কিন্তু বাড়ি এসে চক্ষুস্থির তার। কাকা কলেজে, কাকিমা কোথায় বেরিয়েছে, এদিকে 11 টাকা ট্যাক্সি ভাড়া উঠেছে। আনন্দর পকেটে 11 আনা পয়সাও নেই। ভেবেছে বাড়ি এসে কাকিমার থেকে চেয়ে দিয়ে দেবে। এরকম খেয়ালিপোনা ওই করতে পারে, কিন্তু এখন চিত্তির দীপুটা পর্যন্ত বাড়ি নেই যে একটা উপকার করে দেবে। নামার সময় অঞ্জলির সঙ্গে দেখা হয়েছিল। ও রেলিংয়ের সামনে দাঁড়িয়ে একটা ডাঁসা পেয়ারা চিবুচ্ছিল। রূপদাকে হঠাৎ দেখে খুশি। পেয়ারা আঁচলের আড়াল করেছে, কিন্তু মুখ ভর্তি পেয়ারা নিয়ে ভালো হাসতেও পারছে না। ওর দুরবস্থা দেখে আনন্দ মুখ টিপে হেসে বাক্স বিছানা নামিয়ে দাওয়ায় তুলতে তুলতে জিজ্ঞাসা করেছিল, আমার জন্যে আছে না একাই সাবড়াচ্ছ? ছিবড়ে গিলতে না পেরে অঞ্জলি হাসি মুখে শুধু মাথা নেড়েছে, অর্থাৎ নেই। ভাড়ার টাকা আনার জন্য আনন্দ তাড়াতাড়ি ওপরে উঠে গেছে। তারপরেই বিড়ম্বনা। নিচে নেমে এসে অঞ্জলিকেই জিজ্ঞাসা করল, কাকিমা এ সময় আবার কোথায় গেল বলো তো? একটা কিছু গন্ডগোল হয়েছে, অঞ্জলি তক্ষুনি আঁচ করেছে। মা আর মাসি দুজনে মিলে ম্যাটিনি শোয়ে সিনেমায় গেছে। ট্যাক্সিওয়ালা দাঁড়িয়ে আছে দেখে নিয়ে জিজ্ঞাসা করল, কি হয়েছে, ট্যাক্সি ভাড়া নেই নাকি? রূপদা এরকম সংকটে পড়তে পারে সে অভিজ্ঞতা অঞ্জলির আছে। একবার দীপু আর ওকে নিয়ে রেস্তোরাঁয় খেতে ঢুকেছিল। পকেটে কি আছে না আছে হুঁশ নেই। বিল আসতে তখন চক্ষু চড়ক গাছ। বেচারা দীপুকে তখন টাকা আনতে বাড়িতে ছুটতে হলো, আর ওরা দুজনে বসে এটা সেটা খেয়ে চলল। আনন্দ বলল, আচ্ছা, মুশকিলে পড়া গেল। কাকিমা এ সময় সিনেমায় ঢুকে বসে আছে, কে জানতো। বেটাকে এখন কি বলি? তোমার মাও তো নেই শুনছি। অঞ্জলি সাগ্রহে জিজ্ঞাসা করল,
ট্যাক্সি ভাড়া কত? 11 টাকা। অঞ্জলি তক্ষুনি ঘরে ছুটল, আর 5 মিনিটের মধ্যে একটা 10 টাকার নোট আর 1 টাকা এনে তার হাতে দিল। আনন্দ সে টাকা ড্রাইভারের হাতে দিয়ে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলল। বাঁচা গেল। তুমি টাকা আনলে কোত্থেকে? আমার থেকেই, আমার স্কলারশিপের টাকা। বাবা তো 1 পয়সাও নেয় না। সেই প্রথম আনন্দর মনে হয়েছিল নিজে সে এ পর্যন্ত 1 টাকাও রোজগার করেনি, অথচ এই মেয়ে নিজের রোজগারের টাকা দিয়ে ওকে সংকটের থেকে উদ্ধার করল। অঞ্জলির বারবার এক কথা, আমিও যদি বাড়ি না থাকতাম তাহলে কি হতো? এই সামান্য সমস্যায় ওর গায়ে কাঁটা দিতে দেখে আনন্দর মজাই লেগেছিল। সংকট কেটে যেতেই সে আর ও নিয়ে মাথা ঘামায় না। বিকেলে কাকিমার কাছ থেকে 11 টাকা নিয়ে অঞ্জলিকে ফেরত দিতে গেলে ও বলল, বসো, পরে নিচ্ছি। আনন্দর মনে হলো ওর কিছু একটা মতলব আছে, বোন দুটো আর মায়ের সামনে বলতে পারছে না। ঠিকই ধরেছে। ফাঁক পেয়ে অঞ্জলি বলল, আচ্ছা রূপদা, এই টাকাটা যদি তুমি নিজে রোজগার করে আমাকে ফেরত দাও তাহলে কেমন হয়? আনন্দর কেমন মনে হলো টাকাটা দিতে পেরে অঞ্জলি যত খুশি, ফেরত নেবার ব্যাপারে তত নয়। তবু জিজ্ঞাসা করল, কেন? কি জবাব দেবে ভেবে না পেয়ে অঞ্জলি থতমত খেল একটু। তারপর ফরফর করে বলল, তাহলে তোমার রোজগার করার আগ্রহ বাড়বে। তার রোজগারের ব্যাপারে অঞ্জলির আগ্রহ কেন তা নিয়ে মাথা ঘামানোর মেজাজ নয় আনন্দরূপের। একটা মেয়ের নিজের রোজগারের টাকা হাত পেতে নিয়েছে আর সেটা ফেরত নিতে চায় না, তাতেও পুরুষাকারে লাগে। শেষে উদার অনুমোদন জ্ঞাপন করল, ঠিক আছে, নিজস্ব রোজগার শুরু হতে আমার আর খুব বেশি সময় লাগবে না, কিন্তু তখন তাহলে তোমাকে 11 দুগুণে 22 টাকা নিতে হবে। অঞ্জলি সানন্দে রাজি। কিন্তু এমন মানুষও অঞ্জলি কম দেখেছে। বিকেলে দীপু আর ওকে নিয়ে বেরিয়ে খেয়ে দিয়ে পকেটে 11 টাকা ফাঁক করে দিয়ে তবে নিশ্চিন্ত। টাকা নেওয়া বা খরচ করার ব্যাপারে আনন্দ কোনো রকম লাজ লজ্জার ধার ধারে না। ওদিকে কাকিমাটি মাস কাবারের আগে ওর বরাদ্দ টাকা বার করতে নারাজ। ওই ছুটির মধ্যেই আরও কম করে 15 টাকা হাত খরচ দরকার হয়েছে আনন্দর। তখন সে আবার সিগারেট খাওয়া ধরেছে। দীপুর যেটুকু সাধ্য যোগানদার করেছে, কিন্তু তার দৌড় 2 বা 1 টাকা পর্যন্ত। অম্লান বদনে আনন্দ অঞ্জলিকেই বলেছে, আরও 15টা টাকা দিয়ে সংকট উতরে দাও দেখি, কিন্তু এটা আমি মাসের টাকা পেলেই তোমাকে নিতে হবে। অঞ্জলি সানন্দে রাজি। অঞ্জলি মাথা নেড়েছে, নেবে, কিন্তু দেবার সময় নেয়নি। বলেছে, ডবলের লোভ কে ছাড়ে? রোজগার করলে এরও ডবল হিসেব হবে। আনন্দর স্বভাব যত অরুণচণ্ডেই হোক, বোকা নয় একটুও। নিজের মনে ভেবেছেও একটু ওকে নিয়ে। মেয়েটা তাকে অন্যরকম চোখে দেখে, এটা আঁচ করতে অসুবিধে হয় না। মন্দ লাগে না অবশ্য ভাবতে, কিন্তু ওকে নিয়ে দূরের সম্ভাবনার কোনো চিত্র কেন যেন মনের কোণে ঠাঁই পায় না। মেয়েটাকে ভালো লাগে, আপনার জন ভাবতে ইচ্ছা করে, এই পর্যন্ত, তার বেশি কিছু নয়। মনে মনে অনেকবারই ঠিক করেছে টাকা হাতে এলেই ওর টাকা জোর করেই ওকে দিয়ে দেবে, কিন্তু আনন্দর টাকা হাতে এলে সেটা পাখা মেলে উড়ে যেতেও সময় লাগে না। আজ এ পর্যন্তই। উপন্যাসের 5ম পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।